কার এত বড় সাহস প্রিমিস্ট্রি গুলি করে? প্রতাপ, গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। তুমি ঢাকার শহরে থাকার পর আমার নাতির উপর হামলা করে কেমনি? স্যার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি সামনে থাকলে প্রিমিস স্যারের উপর এমন হামলা কখনোই হতে দিতাম না স্যার। আমার নাতির উপর হামলার কোনো ক্ষমা হবে না, আমি এর শেষ দেখে ছাড়বো। প্রিমিসের উপর হামলা হওয়ার ব্যাপার জেনে প্রিমিসের দাদা তাদের আয়ারল্যান্ডে চলে আসে। সে কোনোভাবেই তার উত্তরাধিকারের উপর এমন হামলা মেনে নিতে পারছে না। এইদিকে প্রিমিস তার দ্বীপে ঘুরতে থাকা অবস্থায় কিছু মেয়ের সাথে ঝামেলা হয় এবং যখন মেয়েগুলো প্রিমিসের আসল পরিচয় জানতে পারে তারা ভয়ে কাঁপতে থাকে। প্রিমিসের সাথে খারাপ আচরণের প্রতিশোধ হিসেবে প্রিমিস একটা প্ল্যান করে, তাই সে তার ভাই নিশানকে তখন বলে, আচ্ছা নিশান, তোমার কি মনে আছে আমাদের এই আয়ারল্যান্ডের মধ্যে আমাদের ওয়ার্কার ও তাদের ফ্যামিলি মেম্বার্সরা থাকতো? প্রায় 1000-এর মতো মানুষ থাকতো, তোমার কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমার মনে আছে। তারা কত বছর ধরে আমাদের এই দ্বীপে আছে, তাই না? তাদের বাচ্চারাও এখানে থাকে, ওরা এখন সেখানে খেলে আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই মেয়েগুলাকে বলো ওই আমাদের যে ওয়ার্কার গুলো আছে তাদের বাসায় যে খাটের চাদর গুলো আছে না, ওইগুলা ধুয়ে পরিষ্কার করতে বলো। আমার মনে হয় প্রায় 200 থেকে 300 চাদর হবে, এগুলা ওদেরকে ধুয়ে দিতে বলো, তাহলেই হবে। প্রিমিস এটা বলে মেয়েগুলোর দিকে দেখছিল। যখনই প্রিমিস এটা বলে তাদের চেহারা একদম কালো হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিস খাটের কথা এর জন্য বলেছে। সবগুলা মেয়ে হতাশ হয়ে একজন আরেকজনের দিকে দেখছিল। এইদিকে নিশানও হয়রান হয়ে যায়। কি অবস্থা ভাই, কোনো সমস্যা? প্রিমিসের কথা শুনে নিশানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। প্রিমিস এমন ভাবে ওদের ওপর রিভেঞ্জ নিবে এটা ভাবা আসলেই মজার ছিল। এরপর প্রিমিসের ভাই নিশান বলে, কি খবর তোমাদের? ভাইয়া এটা বললে সেটাতে কি তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা না থাকে তাড়াতাড়ি যাও, চাদর তোমার কাজে লেগে পড়ো। এরপর সবগুলো মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রিমিসের এই কাণ্ড দেখে তার ছোট ভাই নিশান অনেক মজা পায়। কি কান্দাই না করলা ভাইয়া, আমি তো পুরো অবাক হয়ে গেছি। একদম ভালো করছো, এগুলা কোনো কাজ করতে না করতে মোটা হয়ে যাচ্ছিল। ভালো করছো ওদের কাজে লাগাইয়া। আচ্ছা নিশান, ফ্যামিলিতে যে গরিবী পরীক্ষা হয়েছিল না, মনে আছে তোমার? তুমি কি ওই পরীক্ষা দিছো নাকি এখনো দেও নাই? প্রিমিস এতদিন এখানে ছিল না, তাই সে তার পরিবারের বাকি সদস্যদের ব্যাপারে কিছুই জানে না। এই 10 বছরে তাদের মধ্যে কি হয়েছে সে কিছুই বলতে পারবে না। না ভাইয়া, আমি এই পরীক্ষা দেই নাই, আর আমার এই পরিবারের দায়িত্ব নেওয়ার কোনো শখও নাই। যখন তুমি ফিউচারে পরিবারের দায়িত্ব নিবা, তুমি শুধু আমার খেয়াল রেখো, তাইলেই হবে। এরপর নিশান রাধিকার সাথে দেখা করার জন্য জেদ করে এবং প্রিমিস যখনই রাধিকার সাথে তাকে দেখা করাতে নিয়ে যাবে তখনই রাহাত সাহেব সেখানে উপস্থিত হয় আর বলে, প্রিমিস স্যার, নিশান স্যার, আপনাদের দাদা আসছে আয়ারল্যান্ডের মধ্যে। উনি আপনাদের দুজনের সাথে মিট করতে চায়। উনি আপনাদের দুজনের জন্য রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করতেছে। দাদা আসছে আয়ারল্যান্ডে? নিশান চলো আমরা দাদার সাথে এখনই দেখা করে আসি। না ভাইয়া, তুমি যাও, দাদা তোমার সাথে দেখা করতে আসছে। আর এমনি তো আমি তো বাসায় থাকি, দাদার সাথে সবসময় কথা হয়, দেখা হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি তাহলে তোমার ভাবির সাথে দেখা করে আসো। রুম নাম্বার 305-এ তোমার ভাবি আছে। এরপর প্রিমিস তার দাদার সাথে দেখা করার জন্য রওনা দেয় রেস্টুরেন্টের দিকে। অন্যদিকে ঢাকা থেকে বারেক মিয়াকে ইমার্জেন্সিতে প্রিমিসের দাদা এই দ্বীপের মধ্যে নিয়ে আসে। প্রিমিসের এই অবস্থার কারণে প্রিমিসের দাদা বারেক মিয়ার উপর প্রচন্ড রেগে যায়। তুমি থাকা সত্ত্বেও এইসব কেমনে হইলো? তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? প্রিমিসের গায়ে গুলি করার সাহস কিভাবে হয়? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই প্রিমিস স্যারের শত্রু এখানেও আছে, আমাকে মাফ করে দেন স্যার। প্রিমিসের উপর ব্যাটল স্টার গ্যাং যে হামলা করেছিল সেটির জন্য বারেক মিয়া প্রিমিসের দাদার কাছে মাফ চাচ্ছে, কিন্তু প্রিমিসের দাদা প্রচন্ড রেগে আছে কারণ সে চায় প্রিমিসের গায়ে কেউ ফুলের টোক্কাও না দিক। কি হয়েছিল সেখানে আমার পুরোপুরি ক্লিয়ার করে বলো। প্রিমিস স্যার একটা নদীর কিনারে গিয়েছিল, সেখানে একটা মেয়ের কথায় ব্যাটল স্টার গ্যাং এর লোকেরা হাজির হয়। প্রিমিস স্যারের সাথে ওই মেয়ের কথা কাটাকাটি হয়, আর সেটার বদলা নেওয়ার জন্য প্রিমিস স্যারের উপর হামলা করে দেয়। স্যার আমি প্রিমিস স্যারকে বাঁচাতে পারি নাই, আমি বিষয়টা জানার আগে এই ঘটনা ঘটে যায় স্যার। প্রিমিসের দাদা জানে সেখানে প্রিমিসকে বাঁচানোর জন্য যে আর্মি টিম এসেছিল সেটা বারেক মিয়ার কথায় যায়নি। বারেক মিয়া বিষয়টা জানতে পারে যখন প্রিমিস এই দ্বীপের মধ্যে আসে। প্রিমিসের দেহরক্ষী যে গুপ্তচর টিম ছিল তাদের মাধ্যমে আর্মি এসে প্রিমিসকে উদ্ধার করে। দেখো এখানে বোঝা যাইতেছে এই মামলায় তোমার কোনো দোষ ছিল না, কিন্তু তুমি ঢাকা সিটিতে থাকো আর তুমি আমাদের চৌধুরী গ্রুপের এত বড় দায়িত্বে আছো। তুমি সেখানে থাকা সত্ত্বেও প্রিমিসের উপর এমন হামলা কিভাবে হয়? আর তোমাকে দেখে আমাদের বাকি দায়িত্বশীল লোকেরা কি শিখবে? স্যার আমার ভুল হয়েছে,
আমি জানতাম না প্রিমিস স্যারের উপরে এমন জানের হামলা হইতে পারে, বা আমাকে প্রিমিস স্যারের খেয়াল রাখার দায়িত্ব দিলে আমি অবশ্যই আরো সতর্ক হইতাম। আমাকে মাফ করে দিবেন স্যার। প্রিমিসের উপর যেহেতু হামলা হয়েছে আর এর কারণে প্রিমিসের জানও যাইতে পারতো, এর জন্য এই ভুলের শাস্তি তো কারণ না কারণ নিতেই হবে। আমি জানি এই ভুল তোমার না, কিন্তু তোমার জন্য আর বাকিরা যাতে সতর্ক হয় তাই আমি তোমাকে ঢাকা সিটির যত দায়িত্ব আছে সেগুলো আর দেখার কোনো দরকার নাই, আর আজ থেকে চৌধুরী পরিবারের জন্য কাজ করার কোনো দরকার নাই। প্রিমিসের দাদা জানে বারেক মিয়া একজন বিশ্বস্ত ইমানদার লোক, কিন্তু সে তার পরিবারের উত্তরাধিকার উপর হামলা হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে বারেক মিয়ার মতো অভিজ্ঞ লোককেও সে পরিবার থেকে আলাদা করতে পিছুপা হবে না। এই শাস্তির কথা শুনে বারেক মিয়ার হোশ পড়ে যায়, কারণ সে যেই ভুল করেনি তাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে। সে হয়তো ভেবেছিল তাকে ছোটখাটো কোনো শাস্তি দিবে। সে এই পরিবারের সাথে 20 বছর ধরে কাজ করছে। আই এম রিয়েলি সরি স্যার, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু স্যার আপনি আমাকে এই চাকরি থেকে বের করেন না, আপনি আমাকে এই পরিবার থেকে আলাদা করে দিন না স্যার, আমি একদম শেষ হয়ে যাব। এখানে আমার অনেক ইমোশন জুড়ে আছে, প্লিজ স্যার আপনি এটা করেন না, আমার আর ভুল হবে না। আমারে মাফ করে দাও বারেক, আমি এই মামলায় তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমাদের পরিবারের একটা নীতি আছে। এরপর বারেক মিয়া অনেক রিকোয়েস্ট করে এবং প্রিমিসের দাদার কাছে গিয়ে হাত জোর করে বলে, কিন্তু সে কিছুতেই মানছে না। এবং তারপর প্রিমিসের দাদার বডিগার্ডরা বারেক মিয়াকে সেখান থেকে বের হওয়ার জন্য জোর করে। আর তখন বারেক মিয়া মনে কষ্ট নিয়ে যখনই বের হতে নিবে তখন সেখানে হাজির হয় প্রিমিস। আরে বারেক আঙ্কেল, আপনি এখানে? প্রিমিস বারেক মিয়ার চোখ মুখ এবং তার দাদার উদাসীর চেহারা দেখে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কি হতে পারে। সে বুঝতে পেরেছে তার দাদা বারেক মিয়াকে এখানে এর জন্য এনেছে যাতে প্রিমিসের সাথে যা ঘটেছে সেটার শাস্তি বারেক মিয়ার কাছে দিতে পারে। এরপর প্রিমিস সরাসরি তার দাদার সামনে গিয়ে দাঁড়ায়। আরে আমার দাদা ভাই কত বড় হয়ে গেছে। প্রিমিসের দাদা এত বছর পর প্রিমিসকে দেখতে পায় এবং তার মন ভরে যায়। প্রিমিসের উপর এত বড় হামলা হওয়ার পরেও প্রিমিস দাঁড়িয়ে আছে এটা দেখে সে অনেক খুশি হয়। প্রিমিসও তার দাদার সাথে এত বছর পর দেখা করতে পেরে খুবই খুশি হয়। এরপর যখন প্রিমিসের দাদা তার সাথে কোলাকুলি করতে আসে প্রিমিস হাত দিয়ে বাধা দেয় আর বলে, দাদা তোমার সাথে কুলাকুলি করার আগে তুমি বারেক আঙ্কেলদের যে সাজা দিচ্ছ ওইটা আগে তুলে নাও, ওনার কোনো দোষ ছিল না। প্রিমিসের দাদা ভাবেনি তাদের মোলাকাতের পরে প্রিমিসের সাথে এই ব্যাপার নিয়ে কথা হবে। প্রিমিসের কথা শুনে তার ভেতরে বিশাল প্রভাব ফেলে এবং সে এত খুশি হয় যে তার চোখ যেন বলছে তার নাতি আজকে কত বড় হয়ে গিয়েছে। দাদা ভাই তুমি জিজ্ঞেস করবে না আমাকে আমি বারেক মেয়ারে কি শাস্তি দিছি? না দাদা, তুমি বারেক আঙ্কেলদের যেই শাস্তি দিছো ওইটা আমার কোনো যায় আসে না। তুমি যদি ওনার 100 টাকাও জরিমানা করে দিয়ে থাকো তাহলে প্লিজ ওইটা ফেরত নিয়ে নাও। ওইখানে যা হয়েছে বারেক আঙ্কেলের কোনো দোষই ছিল না। যদি ওনার কোনো দোষই না থাকে তাহলে শাস্তি কেন পাবে? কি বলতেছো প্রিমিস? তুমি তোমার অবস্থা দেখছো? তোমার ডানের উপর দিয়ে গেছে, একটু 19-20 হইলে তোমার ডান যাইতে পারতো, আর তুমি বলতেছো এই লোককে বিনা শাস্তিতে ছাইরা দিমো? তোমার কে এই লোকের উপর কোনো রাগ হচ্ছে না? না দাদা, ওনার প্রতি আমার কোনো রাগ নাই। যদি আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত বা আমি মরে যেতাম তাহলে আমি বলবো ওনার কোনো দোষ নাই। দাদা তুমিও জানো আমার সেফটি প্রোটেকশনের দায়িত্ব বারেক আঙ্কেলের ছিল না। ওনার কাজ হচ্ছে পরিবারের বিজনেস হ্যান্ডেল করা। এখন আমরা যদি বারেক মেয়ের শাস্তি দেই তাহলে ওনার সাথে অন্যায় করা হবে। পাশাপাশি আমাদের বাকি কর্মকর্তারাও আমাদের এমন কাজে ভয় পাবে এবং বিশ্বাস হারাবে। এত বছর পর তার দাদার সাথে এইভাবে কথা বলার পরও তার চোখে কোনো ভয় ডর ছিল না। সে শুধু সত্যের সামনে দাঁড়িয়েছিল, যেটার জন্য তার মনে কোনো ভয় কাজ করে না। প্রিমিসের এমন কথা শুনে তার দাদা কিছুটা হয়রান হয়ে যায়। সে প্রিমিসকে দেখে এইটুকু ভাবছে যে এই ছোট বয়সে সে অনেক বড় হয়ে গিয়েছে। প্রিমিসের এর আগে এমন সাহস ছিল না, যেটা এখন তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুমি যেটা বলছো আমি সেটাই করব। বারেক মিয়ার সাজা আমি মাফ করে দিব। এটা বলে প্রিমিসের দাদা প্রিমিসের সাথে কোলাকুলি করে, আর এইগুলো দেখে বারেক মিয়া এতক্ষণ তার চোখের পানি আটকে রেখেছিল সেটিও বের হয়ে যায় এবং সে প্রিমিসের উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আপনি না থাকলে আমি বারেক মিয়া চৌধুরী গ্রুপের থেকে একদম আলাদা হয়ে যেতাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা বলে বারেক মিয়া সেখান থেকে চলে যায়। প্রিমিসের দাদা প্রিমিসের এই সততা ও সাহস দেখে অনেক খুশি হয় আর সে প্রিমিসের সাথে আড্ডা জমাতে শুরু করে। প্রিমিসের এত সাহস দেখে প্রিমিসের দাদা কি প্রিমিসকে চৌধুরী গ্রুপের আসল দায়িত্ব দিবে? প্রিমিস কি এইবার তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করতে পারবে? আপনার কি মনে হয় তা কমেন্টে জানান।